নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। কোন মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এই মেডিসিন গুলো খুব বেশি ব্যবহৃত হয় না বা খুব বেশি ক্ষেত্রেও নাই, তবুও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমি ইলাপস কর নিয়ে। যদি আমার আলোচনা শুনতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। আমার এখানে বিকাল থেকে একটু নেটে ঝামেলা করছে। জি নিশাদ ম্যাম, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকের যে মেডিসিন ইলাপস কর, আমরা যদি এর উৎস দেখি প্রাণীজ, আমরা সর্পজাত যে মেডিসিন গুলো আছে যেমন ক্রোটেলাস ওরিডাস, ল্যাকেসিস, ঠিক অনুরূপ ভাবে আজকের যে মেডিসিনটা এটিও সর্পজাত মেডিসিন। এবং আমরা যদি কাতরতা দেখি তাহলে এটি সাধারণত আমরা জানি যে ল্যাকেসিস যেমন গরম কাতর, এটি শীত কাতর মেডিসিন এবং এটি টিউবারকুলার ডায়াথিস বিদ্যমান। এবং আমরা যদি ইলাপস করের ক্রিয়াস্থল দেখি তাহলে এটি কাজ করে বিশেষ করে রক্তস্রাবের উপরে, সেটা জরায়ুতে রক্তস্রাব হোক, নাক দিয়ে রক্তস্রাব হোক, যে কোনো জায়গা থেকেই রক্তস্রাব হোক না কেন। নিউমোনিয়া, ফুসফুসজনিত রোগ লক্ষণ, নিউমোনিয়া, ফুসফুসের প্রদাহ, যক্ষা, ক্ষত স্পেশালি গলায় ক্ষত, ক্যান্সার, কানের সমস্যা, দৃষ্টিশক্তির দুর্বলতা, অন্ধ, সেখানেও আমাদের ইলাপস কর একটা ভালো মেডিসিন ব্যবহৃত হয়। তো ইলাপস করের যদি আমরা মানসিক লক্ষণ দেখি, খুব বেশি মানসিক লক্ষণ বিদ্যমান নেই। তবে যেহেতু সর্পজাত মেডিসিন, তাহলে ক্রোটেলাস বা ল্যাকেসিসের যে দিকগুলো আছে সেই দিকগুলো কিছুটা আমরা খুঁজে পাবো। তো আমরা যদি ইলাপস করের মানসিক লক্ষণে যাই তাহলে দেখবেন এ রোগী একা থাকতে চায় না, কোম্পানি ডিজায়ার করে, যেমনটা আমরা আর্সেনিক অ্যাল্পে দেখেছি। যদিও প্রশ্ন আসতে পারে আর্সেনিক অ্যাল্প তো কোম্পানি ডিজায়ার যেমন আছে কোম্পানি অ্যাভারশনও আছে। হ্যাঁ, সেই সূত্র আমরা স্ববিরোধী আচরণ থেকে কোম্পানি ডিজায়ার যেমনটা আছে আমাদের ইলাপস করেও তাই, সে সঙ্গী চাই, যেমনটা আমরা ফসফরাসে দেখেছি, নাইট্রিক অ্যাসিডে দেখেছি, সরি আর্জেন্ট নাইট্রিকামে দেখেছি। তো দেখুন, আমরা যদি এই জায়গাগুলো একটু ব্যাখ্যা করি, ফসফরাসের সর্বদা সঙ্গী চাই। কেন চাই আমরা প্লাটিনামেও দেখেছি, সঙ্গ পছন্দ করে। তো কেন চাই সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। বিপরীতে আমরা সিপিয়াকে দেখেছি, ন্যাট্রামকে দেখেছি, অরামমেটকে দেখেছি, বেশ কিছু মেডিসিন আছে যারা একা থাকতে চায়। তো আমরা যদি সেই জায়গাটা দেখি যে ফসফরাস কেন চাই, আসলে ফসফরাস চাই সে আগামীকালকে আপনাকে কাজে লাগাতে যেন পারে, আগামীকালকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে যেন আপনি তার সাহায্যে আসতে পারেন। সেই সূত্র ধরে সে চায় যে আপনি আমার পাশে থাকেন, অর্থাৎ সে কোম্পানি ডিজায়ার করে। আর এছাড়া আমরা জানি ফসফরাস খুব দ্রুত চালাক, সে সম্পর্ক বজায় রাখতে চায়, ঝুট ঝামেলা চায় না, সবার সাথে সামঞ্জস্য রেখেই চলতে চায়। সেই সূত্র ধরে আমরা বলতে পারি এটা দারুণ একটা সম্পর্ক তৈরি করতে পারে সবার সাথে, ওরে টিকে সে রাখতে পারে না। লাইক অ্যাসিড ফ্লোরিকাম, খুব দ্রুত সম্পর্ক তৈরি করতে পারে, পরবর্তী সে কতটা টিকিয়ে রাখতে পারে সেটা আপনারা সবাই জানেন। সে নতুন সম্পর্ককে খুব প্রাধান্য দেয়, অ্যাসিড ফ্লোরিকাম, কিন্তু পুরানো সম্পর্ককে সে খুব অবহেলা করে। তবে তাদের উপস্থিতিতে সে কিন্তু ঘৃণা করে না, যেমনটা আমরা সিপিয়াতে দেখেছি সে ঘৃণা করে, কিন্তু আমরা অ্যাসিড ফ্লোরিকামে ঘৃণা করতে দেখি না। তো আমরা সেই সূত্র ধরে আবার যদি দেখি যে যেটা আর্সেনিক অ্যালবে বলেছিলাম, সেও কোম্পানি চায়, কিন্তু কেন চায়?
অ্যাকচুয়ালি সে চায়, সে যদি অসুস্থ হয় তার তো ফেয়ার অফ ডেথ আছে। কেন আছে? সে সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে, কারণ সে আশঙ্কিত থাকে যে যাই হোক না কেন, আমার যে রোগটাই হোক না কেন, আমি হয়তো এই রোগেই মারা যাব। এই যে এই রোগেই মারা যাব থেকেই তার মনের মধ্যে একটা চিন্তা থাকে, আমি অসুস্থ হলে আমাকে কেউ যেন সাহায্য করতে পারে, তাই আমি কোম্পানি চাই, আমি সঙ্গ চাই। তবে সে কখনোই নিজের সংস্পর্শে থাকতে দিবে না। কোম্পানি অ্যাভারশনে আমরা যদি দেখি আর্সেনিক অ্যালবে। তো যাই হোক, আমরা যদি দেখি যে সেই সাথে রুগী সর্বদা বিষণ্ণতায় দিন কাটায়, যেমনটা আমরা সিপিয়াতে দেখেছি, ন্যাট্রামে দেখেছি, ইগনেশিয়াতে দেখেছি। আসলে এক একটা জন এক এক জায়গাতে সে বিষণ্ণতায় থাকে। আমরা অ্যাকচুয়ালি মেডিসিনের লক্ষণকে যদি প্রাধান্য দিতে চাই যে সে সর্বদা বিষণ্ণতায় থাকে, তাহলে আমরা সেখানে সিপিয়া ব্যবহার করতে পারি, ন্যাট্রাম করতে পারি, ইগনেশিয়া করতে পারি, বিষণ্ণতায় দিন কাটাই। আমরা যত অ্যান্টিসিবিলিটি যে মেডিসিন গুলো আছে সেখানেও আছে বিষণ্ণতা, তাহলে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এটা জাস্ট লক্ষণ, এর পেছনের কারণটা কি, সেই কারণটা যদি আমরা খুঁজতে পারি, তাহলে আমরা এই বিষণ্ণতায় থাকার পেছনে মূল যে লক্ষণটা ছিল, যে কারণটা ছিল, সে কারণটা খুঁজতে পারলে আমাদের সিলেকশন সঠিক হবে, রোগী আরোগ্য হবে। ন্যাট্রামে দেখেছি বিরহ প্রেম বা বিয়োগ, অর্থাৎ খুব আপনজনের, যেটা সে মেনে নিতে পারেনি। ইগনেশিয়া হয়তো মেনে নিয়েছিল, মনে মনে সে মানতে পারেনি। সিপিয়াকেও দেখেছি তার প্রতি বিষণ্ণতা, সে একটা সময় প্রচুর ভালোবেসেছিল, একজনকে সম্মান করেছিল, সেই সম্মানের যে ফিডব্যাক সেটা সে পাচ্ছে না। তারপর সৃষ্টিকর্তা তাকে সেভাবে তৈরি করেনি, জৈবিক রস যে উচ্ছ্বাস যেটা ঊর্ধ্বগতিতে থাকা উচিত সেটা নিম্নগতি, শরীরে শক্তি নেই, তবুও তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, চেহারা ভালো না, তার মধ্যে বিষণ্ণতা তৈরি হয়ে গেছে। তার এক একজনের বিষণ্ণতার পিছনে এক একটা রকম দায়ী। তাহলে আমরা যদি কারণগুলো খুঁজতে পারি, তাহলে আমাদের মেডিসিন সিলেকশন খুব ভালো হয়। সেই সাথে দেখেছি আমরা প্রচন্ড বৃষ্টিতে ভয় পাই, আমাদের ইলাপস কর। আর একটা জায়গায় আমরা দারুণভাবে মাইন্ড সিমটমে খুঁজে পাই যে সে খুব সহজে রেগে যায়, যেমনটা আমরা নেকটামে দেখেছি, প্রতিবাদী, রেগে যাওয়া মনোভাব। সালফার, মদটাকে প্রাধান্য দেওয়ার জন্য সে রেগে যায়। ল্যাকেসিস, মদটাকে প্রাধান্য দেওয়ার জন্য সে রেগে যায়, অর্থাৎ তার বিরোধী যাওয়া যায় না, সে চায় আমি যা বলেছি সেটাই রাইট হোক। সালফার চায় আমি তো জ্ঞানী মানুষ, আমি যেটা বলেছি এটা মানতে হবে, না মানলেই রেগে যাব। প্লাটিনামকেও দেখেছি রেগে যাওয়া, খুব সহজে রেগে যাওয়া, কারণ সে নিজেকে দাম্ভিকতার উচ্চ পর্যায়ে নিয়ে যায়। আমরা ক্যামোমিলাকে দেখেছি খুব সহজে রেগে যাওয়া, আসলে জন্মগত ভাবেই এমন, মায়ের পেট থেকেই সে জন্ম নিয়েছে এই লেয়ার নিয়ে। সিনাকে দেখেছি খুব সহজে রেগে যাওয়া যখন তার ডিমান্ড পূর্ণ না হয়। তাহলে আমাদের এক একজনের জায়গা এক এক রকম, এবং সেই সাথে যদি আমরা দেখি প্রতিবাদ সহ্য হয় না, খুব সহজে রেগে যাচ্ছে, এবং সামান্য প্রতিবাদ তার সহ্য হচ্ছে না, সহ্য করতে পারছে না, লাইক ন্যাক্টামিওর, ল্যাকেসিস। ন্যাক্টামিওরকে দেখুন, সে আসলে প্রতিবাদ সহ্য করতে পারে না, এবং সে নিজে প্রতিবাদী, তার বিরুদ্ধে কে যাক সেটা সে সহ্য করতে পারে না, কারণ নিজে প্রতিবাদী। আপনি তার উপর একটা বোঝা চাপিয়ে দেন, সে খুব সহজে নিবে না, যেমনটা ইগনেশিয়া নিয়েছে। তুমি ওই মেয়েকে বিয়ে করো না, করলে আমার মুখ তুমি দেখতে পারবা না, বাবা বলেছিল। ইগনেশিয়া কিন্তু সেটা মেনে নিয়েছে, কিন্তু ন্যাক্টামিওর বলেছে আমি তাকেই বিয়ে করব, প্রতিবাদী। এবং আর্সেনিক অ্যালবের মতো একটা দারুণ সিমটম আছে মাইন্ড সিমটমে, যে আমার এই রোগটা কখনো আরোগ্য হবে না। তাহলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখলাম যে বিষণ্ণতায় দিন কাটায়, একা থাকতে চায় না, প্রতিবাদ সহ্য করতে পারে না, এবং খুব সহজে রেগে যায়। সে সাথে দেখেছি রোগী তার একটা ভ্রান্ত ধারণা আছে যে এই রোগটা আমার আরোগ্য হবে না, এবং সেই সাথে দেখলাম রোগী প্রচন্ড বৃষ্টিতে ভয় আছে। যদি লক্ষণটা থাকে, তাহলে অন্যান্য সিমটম যদি মিলে যায়, তাহলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। তো আসুন সেই অন্যান্য লক্ষণ এবং গুরুত্বপূর্ণ লক্ষণগুলো নিয়েই আমরা আলোচনা করি। ইলাপসকরের একটা দারুণ সিমটম হলো, লক্ষণটা হলো যে তার সব স্রাবই কালো বর্ণের, শুধুমাত্র প্রসাব ছাড়া।
আমরা সর্পজাত মেডিসিন গুলোর ডিসচার্জ গুলো দেখেছি যে তার মলমূত্র, তার আক্রান্ত স্থান কালো বর্ণের ধারণ করে। ঠিক অনুরূপ ভাবে আমরা ইলাপসকরের একটা সর্ব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার সমস্ত ডিসচার্জই, সমস্ত স্রাবই কালো বর্ণের, শুধুমাত্র প্রস্রাব ছাড়া। যেমন যদি দেখেন যে তার কানের ময়লা, কান থেকে ডিসচার্জ বের হচ্ছে, কানে যে ময়লা জন্ম নেয় সেটা কালো। এবং আপনি যদি দেখেন তার মাসিক স্রাব কালো, আপনি দেখতে পারেন তার গলা দিয়ে যদি রক্ত ওঠে সেটাও কালো, আপনি যদি দেখেন তার জিহ্বা কালো, আপনি যদি দেখেন তার মল কালো, তাহলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। তাহলে তার সবকিছুই কালো বর্ণের হয়ে থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করছি? সেখানে ইলাপসকরকে চিন্তা করছি। তাহলে দেখুন, আমরা যদি কানের ময়লা বা কানের যে ডিসচার্জ আছে এটা কালো বর্ণের, সেটা আমাদের ক্রোটেলাস হরিরাসেও আছে। তো মজার বিষয় হলো কালো বর্ণের দুর্গন্ধযুক্ত রক্তস্রাব ক্রোটেলাস হরিরাসে আমরা খুঁজে পাই, আমাদের সিকুটা ভিরোসাতে আছে। যদি কোনো রোগীর মস্তিষ্কের রোগ সংযুক্ত কান দিয়ে যদি রক্তস্রাব আসে এবং আমরা যদি দেখি সে সম্পূর্ণ বধির হয়ে গেছে, কানে কম শুনছে, তাহলে সেখানে আমরা সিকুটা ভিরোসাকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা দেখেছি যে কালো আঘাতজনিত কারণে যদি রক্ত আসে, আর্নিকা, লাল বর্ণের আসলে বেলেডোনা, আমরা আঘাত নয়, লাল বর্ণের থাকলে বেলেডোনা, লাল বর্ণের অনেকগুলো মেডিসিন আছে। আমরা যদি দেখি উত্তপ্ত লাল গরম লাল বর্ণের রক্তচাপ, সেখানে আমরা বেলেডোনাকেও চিন্তা করতে পারি। এছাড়াও যদি দেখি যে খোঁচা মারা ব্যথার সাথে রক্ত মিশ্রিত কান দিয়ে স্রাব আসছে, যেটা বিছানায় থাকলে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ রাত্রিকালীন বৃদ্ধি পাচ্ছে, মার্কসল, সেখানে আমরা মার্কসলকে চিন্তা করতে পারি। এছাড়া আরো অনেকগুলো মেডিসিন আছে। তো আমরা কালো বর্ণের ডিসচার্জে, কালো বর্ণের স্রাবে আমরা দেখেছিলাম যে তার মাসিক স্রাব কালো বর্ণের, অনেকগুলো মেডিসিন আছে মাসিক স্রাব কালো বর্ণের। স্যাবাইনা আছে, হ্যালোনিয়াস আছে, চায়না আছে, হ্যামামিলিচ আছে, অনেকগুলো মেডিসিন আছে যে তার মাসিক স্রাব কালো বর্ণের। তাহলে আমরা যদি দেখি কোন রোগীর মাসিক স্রাব কালো বর্ণ, তাহলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। এছাড়া যদি আমি দেখি যে তলপেটে ভীষণ ব্যথা, তলপেটে ভীষণ ব্যথা, কি ধরনের ব্যথা? সেন্সেশন। কি ধরনের ব্যথা? টাটানি ব্যথা। সেই সাথে যদি তার শিরায় স্ফীতি থাকে, ভেরিকোজ ভেইন, এবং সেই সাথে যদি দেখি কালো বর্ণের রক্তস্রাব প্রচুর পরিমাণে, হ্যামামিলিসকে চিন্তা করতে পারেন। আমরা যদি দেখি দীর্ঘকাল ব্যাপী স্থায়ী কালো বর্ণের, দীর্ঘকাল ব্যাপী স্থায়ী, সেখানে লাল বা কালো বর্ণের ছোপ বা চাপ যুক্ত যদি আসে, যেটা সঞ্চালনে বৃদ্ধি প্রাপ্ত হয়, দীর্ঘকাল স্থায়ী, এবং মাসিক শুরু হওয়ার পূর্বে তার তলপেটে ব্যথা শুরু হয় মডালিটিসে, তাহলে সেখানে আপনি স্যাবাইনাকে চিন্তা করতে পারেন। সেই সাথে আমরা যদি চায়নাকে চিন্তা করি, যেখানে কালো বর্ণের মাসিক স্রাব, দুর্বলতা, এত বেশি দুর্বলতা, রোগীর মাথা ঘুরছে, কানে ভো ভো আওয়াজ হচ্ছে, সেই সাথে রক্তশূন্যতা, মুখমণ্ডল বিবর্ণ ফ্যাকাশে, ভীষণ দুর্বলতা, তাহলে সেখানে কিন্তু আমরা চায়নাকেও চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি জরায়ুর দুর্বলতা, জরায়ু পেশির দুর্বলতা, আমরা যেমনটা দেখেছি ফ্রাক্সিনাস আমেরিকান, আমরা লিলিয়াম পিগ, আমরা সিপিয়া, আমরা মিউরেক্স, নেট্রাম, জরায়ু পেশির শিথিলতা, জরায়ু পেশির শিথিলতা জনিত কারণ, এবং যদি দেখি প্রচুর পরিমাণে মাসিক স্রাব, এবং সেই সাথে তার ইউট্রাস বা লোয়ার পার্টটা ভীষণ ভারবোধ মনে হচ্ছে, সেন্সেশন, টাটানি ব্যথা, এবং তার ডিসচার্জটা দুর্গন্ধযুক্ত এবং কালো বর্ণের, তাহলে সেখানে আমরা হেলোনিয়াসকেও চিন্তা করতে পারি। এছাড়াও আপনি অন্যান্য লাল বর্ণের ইপিকাক আছে,
বেলেডোনা আছে, জিরেনিয়াম আছে, মিলিফোলিয়াম আছে, ট্রিলিয়াম পেন্ডু আছে, আমাদের ক্যালকুরিয়া কার্ভ আছে, আমাদের সিপিয়া আছে, গ্রাফাইটিস আছে, সালফার আছে, অ্যামোনিমিওর আছে, কলোফাইলাম আছে, কার্সোনেসিন আছে, কার্বোভেজ আছে, মেডুরিনাম আছে, অনেকগুলো গ্রাফ আছে। সেখানেও কিন্তু আমরা যদি লক্ষণ সাদৃশ্য থাকে তাহলে আমরা এই লক্ষণ মেডিসিন গুলো ব্যবহার করতে পারি। আমরা যদি দেখি যে তার গলা দিয়েও রক্ত উঠছে এবং সেটিও কালো বর্ণের, তাহলে কালো বর্ণের যত মেডিসিন গুলো আছে আমরা চিন্তা করতে পারি। আমরা যদি কোনো ক্ষত হতে দেখি যে যে রক্তস্রাবটা আসছে ক্ষত হতে সেটাও কালো বর্ণের, তাহলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করব। যেখানে আমরা বলেছিলাম জিহ্বা কালো বর্ণের, মল কালো বর্ণের, তাহলে সেখানে আমরা কি চিন্তা করছি? ইলাপসকরকে চিন্তা করছি। মজার একটা বিষয়, আমরা সালফারকে দেখেছি ঠিক মধ্য দুপুরে অথবা 12টার পর পর প্রচন্ড খিদে আমরা আর্জেন্টাম নাইট্রিকামকে দেখেছি, অ্যানাকার্ডিয়ামে দেখেছি, এন্টিস্টোমাক্সে তার পেইন অ্যাগ্রাভেশন হচ্ছে কিন্তু খাবার পরে উপশম হচ্ছে। আমরা সালফারকে দেখেছি খিদে লাগলে ভীষণ রাগান্বিত হয়ে যাচ্ছে, লাইক বেলোডোনা, যেমন সুস্থ মানুষ, ভালো মানুষ, কথা বলছে, ভদ্র মানুষ, কিন্তু অসুস্থ অবস্থায় তার ভীষণ বাজে আচরণ খেয়াল করছি, লাইক ক্যামোমিলার মতো হয়ে যাচ্ছে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি যে খিদে লাগলে যে সে যদি খাবার না খায় তাহলে তার মাথা ধরার সাথে তার রোগ লক্ষণ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, যা সঞ্চালিত হলে কমে যাচ্ছে এবং বিশ্রামে থাকলে উপশমিত হচ্ছে। লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। সেই সাথে আমরা যদি দেখি তার খাবারের হজম শক্তির দুর্বলতা, ডিসপেপসিয়া, হজম শক্তির দুর্বলতা, সে যা খায় অ্যাসিডিটিতে পূর্ণ হয়ে যায়, যাই খাক না কেন তার হজম শক্তি হজম হচ্ছে না, অজীর্ণতায় তার উপরে ভর করছে, খাবারের হজম শক্তির দুর্বলতা, যা খায় তা অ্যাসিডিটিতে পূর্ণ হয়ে যায়, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। অ্যাসিডিটিতে, অজীর্ণতায় আপনি অনেকগুলো মেডিসিন ব্যবহার করতে পারেন, কার্বোভেস, নাক্সবোম, লাইকোপোডিয়াম, নেকটাম কার্ব, নেকটাম ফস, আর্জেন্টাম নাইট্রিকাম, ক্যালকুরিয়া কার্ব, অ্যাসিড অক্সালেট, আইরিসভার্স, চাইনা, রুবিনিয়া, অ্যাসিড সাল, ফালসিটিলা, ইপিকা, আর্নিকা, ব্রায়োনিয়া। যদি কথা বলি যে আর্নিকা কেন বললাম, আর্নিকাকে তো কখনোই কেউ চিন্তাও করে না হয়তো। যদি কোনো রুগীর যাই খাক, আমরা কার্বোভেজে যেমন দেখেছি যে পচা দুর্গন্ধযুক্ত ঢেকুর ওঠে, সে যদি বমি করে সেটা পচা দুর্গন্ধযুক্ত এবং মুখ দিয়ে ক্রমাগত পানি বের হতে থাকে, অর্থাৎ আমরা মাকসলে দেখেছি লালা পড়ানো, ক্রমাগত যদি পানি উঠতে থাকে এবং ঢেকুর ওঠে, ঢেকুরে পচা গন্ধ হয়, বমি হলে পচা গন্ধ হয়, তাহলে সেখানেও কিন্তু আমরা আর্নিকাকে চিন্তা করতে পারি। আর্নিকার অন্যান্য সিমটম যদি থেকে থাকে, আমরা রুবিনিয়াতে দেখেছি প্রচন্ড বার্নিং সেন্সেশন আছে, ক্যাপসিকামে দেখেছি, হেলিকার্ভে দেখেছি, নাক্সবমে দেখেছি, লাইকোফোডিয়ামে দেখেছি, অনেকগুলো মেডিসিন আছে। আসলে যদি কম্পেয়ার করতে যাই মূল মেডিসিন থেকে অনেক দূরে চলে যেতে হয়, যদিও ছোট মেডিসিন, এই জন্য কিছু কম্পেয়ার করছি যে অল্পতেই শেষ হয়ে যাবে। তো আমরা যদি নাক্সকে দেখি, দেখুন আমি নাক্সকে বলে থাকি অনিয়মিত রাজা। আপনারা যেমন সোরার সালফারকে চিন্তা করে থাকেন, ঠিক অনুরূপ ভাবে আমি নিজে ব্যক্তিগতভাবে বলে থাকি নাক্সবোম হলো অনিয়মিত রাজা। যে ব্যক্তিটার মধ্যে অনিয়ম আছে সে নাক্সের পেশেন্ট। যদি একুইট অবস্থায় দেখেন নাক্সের পেশেন্ট, যদি ক্রনিক অবস্থায় দেখেন নাক্সের পেশেন্ট। সংযুক্ত ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ, প্রচন্ড রাগ, ক্ষিপ্র রাগ, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে, হতে পারে আপনাকে মারতে পারে, হতে পারে আপনাকে গালি দিতে পারে, হতে পারে আপনাকে খুন করার মতো রাগ তার মধ্যে সৃষ্টি হতে পারে ক্রনিক লেভেলে এসে। তাহলে অনিয়মিত করতে পারে, অতিরিক্ত ভোজন করতে পারে, মশলাযুক্ত খাবার খেতে পারে, অনিয়মিত রাত্রি জাগরণ করতে পারে, চা পান খেতে পারে, তার যে কর্ম বা জ্ঞান ইন্দ্রিয় গুলো আছে সেগুলোর অতিরিক্ত ব্যবহার সে করতে পারে। পরবর্তীতে তার মধ্যে যদি যাই খাক ডিসপেপসিয়া, অজীর্ণতার সাথে যদি তার অ্যাসিডিটিতে পূর্ণ হয় তাহলে সেখানে আপনি নাক্সকে চিন্তা করতে পারেন। সেই সাথে আমরা দেখেছি অতিরিক্ত খাবার জনিত কারণে দুর্গন্ধযুক্ত ঢেকুর,
দুর্গন্ধযুক্ত তার বায়ু নিঃসরণ, দুর্গন্ধযুক্ত মল, যদি সাথে বমি বমির সাথে অ্যাবডোমিনাল বার্নিং থাকে, যেখানে রুগী অতিশয় দুর্বল, পাখার বাতাস যাচ্ছে, খোলা বাতাস চাচ্ছে, জানালার পাশে বসতে চাইছে, তাহলে সেখানে কার্বোভেজকে চিন্তা করতে পারেন। কেন বাতাস চাইছে? ইন্টারনাল বার্নিং আছে। কেন বাতাস চাইছে? অক্সিজেন লেভেলের ঘাটতি আছে, মুখমণ্ডল নীলবর্ণ ধারণ করছে অক্সিজেনের ঘাটতি জনিত কারণে, তাহলে সেখানে আপনি কার্বোভেজকে চিন্তা করতে পারেন। আমি যদি লাইকোপোডিয়ামকে দেখি, তাহলে লাইকোপোডিয়াম দেখুন, সে যা খাচ্ছে মনে হচ্ছে গলার নিচ দিয়ে চলতে চলতে যাচ্ছে। লাইক ক্যাপসিকাম, রুবিনিয়া, ক্যালিকার্ভ, নাক্সভোম, ক্যালিকার্ভ না, সরি, ক্যালকেরিয়া কার্ভ, ভুলে গেছি, ক্যালকেরিয়া কার্ভ বলতে যে ক্যালিকার্ভ বলে ফেলেছি। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে লাইকোপোডিয়ামকে আমরা চিন্তা করতে পারি। মিষ্টি পছন্দ করে, কিন্তু মিষ্টি পছন্দ করা সত্ত্বেও সে যদি মিষ্টি সহ্য না হয়, মিষ্টি সহ্য না হলে যদি ডিসপেপসিয়ায় ভুগতে থাকে, তাহলে সেখানে আর্জেন্টাম নাইটিকাম, আর্জেন্টাম নাইটিকামের আরো অনেকগুলো সিমটম আছে। তার ভ্রান্ত ধারণা আছে, তার মানে চিন্তা ভাবনা যে আজকে এই পথে যাবো না, গতদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজ উঁচু দালানে গেলে ঝাঁপ দিয়ে দেখতে ইচ্ছা করে, কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সময়ের আগে এসে গুছিয়ে নেয়, সময়ের পরে পৌঁছায়, তাড়াহুড়ো, সবকিছুতে দ্রুততার সাথে সময় যায়, আর্জেন্টাম নাইটিকাম। আমরা আইরিস ভার্সকে দেখেছি, যা খাক অম্ল স্বাদ যুক্ত এবং বমি, দাঁত টক হয়ে যায়। আমাদের লাইকোপোডিয়ামেও কিন্তু দাঁত টক হয়ে যায়, সেখানে আমরা আইরিস ভার্সকে দেখেছি। অ্যাসিড অক্সালিক, তারও জ্বালা পোড়া আছে, টক তিক্ত স্বাদ আছে, টকযুক্ত ঢেকুর আছে, গলা হতে পেট পর্যন্ত বার্নিং আছে, অ্যাসিড অক্সালিক। এবং খাবারের প্রায় ঘন্টা দুয়েক পর থেকে শুরু হয় পেট ফাঁপা, বায়ু জমার সাথে জ্বালা পোড়া, সেখানে অক্সালিট, অ্যাসিড অক্সালিটকে চিন্তা করতে পারি। বমি বমি ভাব, খাবারের দুর্গন্ধ, যাই খায় তার সহ্য হয় না, অর্থাৎ যে খাবারের রান্নায় হোক দুর্গন্ধ সহ্য হয় না, খাবার খেয়ে গন্ধ আসলেই তার পেট ফুলতে থাকে, বমি বমি ভাব থাকে, কলসিকাম, বা বমি করেই ফেলে দেয়, কলসিকাম। আর্সেনিক অ্যালবে আছে, ফসফরাস আছে, গ্রাফে আছে, বিসমাতে আছে, অনেকগুলো মেডিসিনে আছে, ওদিকে যাচ্ছি না, ল্যাকটিক অ্যাসিডে আছে, অনেকগুলো মেডিসিনে আছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে যে খাবারের হজম শক্তি দুর্বলতা, যা খায় তা অ্যাসিডিটিতে পূর্ণতা প্রাপ্ত পায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি, অন্যান্য মেডিসিনের ন্যায়। কিন্তু কম্পেয়ার করে দেখবো আসলে কে কোথায় কি কারণে আজকের এই অবস্থানে বসে আছে। সেই সাথে যদি আমরা দেখি যে কিছু খেলে বুকে শীতলতা অনুভব করে, বুকটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকটা শীতল অনুভব করছে, এবং সে যখন কোনো কিছু গেলছে মনে হচ্ছে যে নাক থেকে শুরু করে কান পর্যন্ত কি একটা শব্দ যেন সঞ্চালিত হচ্ছে। সাথে আমরা দেখেছি তার খাবার পর অনুভূতিটা হচ্ছে সে যেন বরফ খাচ্ছে, ঠান্ডা কোনো খাবার খাচ্ছে। এই যে ঠান্ডা অনুভূতি, পাকস্থলীতে ঠান্ডা অনুভূত হয়, এই যে সে যেন বরফ খাচ্ছে, এটা তখন হয় যখন সে তরল খাবার খায়। ল্যাকেসিসে দেখেছি তরল খাবার খেতে সে পারে না, গলায় বেঁধে যায়, আটকে যায়। তুলনামূলক আমরা দেখেছি শক্ত খাবার গিলে খেতে ভালো পছন্দ করে। ইলাপসকরের ক্ষেত্রে পার্থক্যটা হলো সে যখন খায়, আমরা যেমনটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোনো নাট বল্টুকে টাইট করি, অর্থাৎ স্ক্রু বা নাটকে যেমন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচ দিয়ে দিয়ে তার স্থানে পৌঁছাতে সাহায্য করি, ঠিক অনুরূপ ভাবে সে যাই খায় না কেন এই স্ক্রু এর মতো ঘুরতে ঘুরতে পেটের মধ্যে জ্বর একটা অনুভূতি তৈরি হয়। লক্ষণটা যদি পান, তাহলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। সে সাথে যদি দেখি আমাদের গলনালীর পক্ষাঘাত, সে খুব সহজে তরল খাবার গিলতে পারছে না, আটকে যাওয়ার অনুভূতি, আটকে যাচ্ছে। আমরা দেখেছি তরল খাবার কিন্তু ল্যাকেসিসও গিলতে পারে না, কিন্তু যখন তার নিচে নামে তখন মনে হয় হুট করে কেউ কিছু নিচে নামে ফেল দিল, যেমনটা আমরা ড্রসেরার ক্ষেত্রে বলে থাকি, কাশিটা খুব গভীর থেকে উঠে আসছে, ঠিক তেমনটাই আমরা দেখেছি ইলাপসকরের এই গলায় মনে হচ্ছে বেঁধে যাচ্ছে, সেই স্টোমাক্সে যখন পড়ছে মনে হচ্ছে অনেক গভীরে যে পড়ছে, কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অনুরূপ অনুভূতির কথা যদি রোগী বলে, তাহলে আপনি সেখানে ইলাপসকর চিন্তা করতে পারেন।
তাহলে ঠান্ডা খাবার খেলে, তরল খাবার খেলে সে মনে হচ্ছে আমি বরফ খাচ্ছি, তাহলে তার ঠান্ডা খাবার কিন্তু আমরা অপছন্দ তালিকায় রেখে দিলাম, তার ঠান্ডা খাবার সহ্য হয় না। সেই সাথে যদি আমরা দেখি সকালবেলা বুকের ডান দিকে ব্যথা, যে ব্যথা তীব্র রূপ ধারণ করতে পারে, কখন? সকালবেলা। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ইলাপস কর্ডকে চিন্তা করতে পারেন। এবং যদি আপনি রুগীর মধ্যে দেখেন তার ডান দিকে মানে প্যারালাইজড হওয়ার মতো, পক্ষাঘাত হওয়ার মতো অনুভূতি, তাহলে সেখানেও আপনি ইলাপস কর্ডকে চিন্তা করতে পারেন। ডান দিকে পক্ষাঘাত এর মতো অনুভূতি, সেই সাথে যদি আপনি দেখেন ডান দিকের পক্ষাঘাত লাইকোপোডিয়াম, কস্টিকাম এদের মতো, তাহলে সেখানেও কিন্তু আপনি লাইকোপোডিয়ামের সিমটম থাকলে লাইকোপোডিয়াম, কস্টিকামের সিমটম থাকলে কস্টিকাম। কস্টিকামের একটা দারুণ জায়গা আছে আর্সেনিক অ্যালবের মতো। আর্সেনিক অ্যালব যেমন রোগ আক্রান্ত হওয়ার পর, ভালো হওয়ার পর আবার দুশ্চিন্তা করে যে আবার না জানি কোন রোগ আক্রমণ করতে পারে, যে রোগে আমি মারা যাব। কস্টিকাম সেম অজানা ভয়ে থাকে, বিপদ থেকে মুক্ত হওয়ার পরে আবার আশঙ্কিত থাকে, আমি আবার না জানি কোন বিপদে আক্রান্ত হব, কোন বিপদে পড়ে যাব। শীতকাতর, ঠান্ডা লেগে তার রোগ লক্ষণ প্রকাশ, ডান হাত ডান পায়ে তার পক্ষাঘাত হতে পারে, ডান মুখে ফেসিয়াল প্যারালাইজড হতে পারে। হ্যাঁ, এবং সেই সাথে আমরা যদি দেখি তার জিহ্বার পক্ষাঘাত, সেই সাথে যদি আমরা দেখি দীর্ঘক্ষণ পানিতে থাকার পর তার পুরুষঙ্গের পক্ষাঘাত, তাহলে সেখানেও কিন্তু আমরা কস্টিকামকে চিন্তা করতে পারি। কস্টিকামের কিন্তু একটা দারুণ জায়গা আছে। কস্টিকাম যখন প্রসাব করে তখন তার প্রসাব অনুভূতিটা কম, হাত দিয়ে দেখে রাত্রে যে আমার প্রসাবটা বের হচ্ছে কিনা, তাহলে সেখানেও কিন্তু আমরা কস্টিকামকে চিন্তা করতে পারি। কস্টিকামের অনেকগুলো পিকুলিয়ার সিমটম আছে। তো যাই হোক, এছাড়া আমরা পক্ষাঘাতে কি ব্যবহার করতে পারি? দীর্ঘক্ষণ পানিতে ভিজে, আমরা কস্টিকামকে বলেছি রাস্টক্স আছে, কোনিয়াম আছে, আমাদের ডালকামরা আছে, পানিতে স্যাঁতসেঁতে পরিবেশে দীর্ঘদিন বসবাস জনিত কারণে আমাদের ডালকামরা আছে, প্লাম্বাম মেট আছে, কুরারিয়া আছে, হ্যাঁ, ল্যাকেসিস আছে, ব্যারাটা কার্ভ আছে, মিজোরিয়াম আছে। যদিও বললাম মেজোরিয়াম কেন হলো, যদি দেখেন আঙুলের ডগার, জাস্ট আঙুলের ডগার পক্ষাঘাত, জাস্ট আঙুলের, সে কোনো কিছু মুট করে নিতে পারছে না, কোনো কিছু মুট করে আনতে পারছে না, সেখানে আপনি মেজোরিয়ামকে চিন্তা করতে পারেন। চর্মরোগ প্রধান, চর্মরোগ প্রধান যদি থেকে থাকে, যে চর্মরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস তার আছে বা রাইট নাও আছে, তাহলে আঙুলের, জাস্ট আঙুলের পক্ষাঘাতে আপনি সেখানে মেজোরিয়ামকে চিন্তা করতে পারেন। আমরা তো কস্টিকাম, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, হ্যাঁ, আর্নিকা, আমরা আর্নিকাকেও কিন্তু ব্যবহার করি যখন আমরা দেখি যে তার স্ট্রোক জনিত কারণে সে প্যারালাইজড হয়ে গেছে, যখন অনেকে প্রাইমারি স্টেজে সেখানে আর্নিকাকে ইউজ করেন। এছাড়া আমরা মেডুরিনাম, লিডাম, প্লাম্বাম মেড, গ্রাফাইটিস, জেলসিমিয়াম, হ্যাঁ, অনেকগুলো আছে, আর্জেন্টাম নাইটিকাম, অনেকগুলো মেডিসিন আছে যারা আমরা পক্ষাঘাতে ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি বললাম? ডান দিকের পক্ষাঘাতে আমরা ইলাপস কর্ডকে চিন্তা করতে পারি। এই রোগী ডান দিকে কাঁধে শুইতে পারে না। কেন পারে না? কারণ ডান দিকে শুইলে তার ফুসফুসে যদি কোনো রোগ লক্ষণ প্রকাশ থাকে এবং বা ফুসফুসের অঞ্চলে তার যন্ত্রণা বৃদ্ধি প্রাপ্ত হয়, যার কারণে সে ডান পাশে কাঁধে শুইতে পারে না। ফুসফুস জনিত রোগ লক্ষণ, তার মানে তার ঠান্ডা জনিত রোগ লক্ষণ যদি থেকে থাকে, তাহলে সে ডান পাশে কাঁধে শুইতে পারে না। এবং আমরা যদি দেখি এই রোগী যদি কাশি দেয়, তাহলে বুকে ব্যথা করে। কোন বুকে? ডান পাশে ক্রমাগত ব্যথা হতে থাকে। এবং কাশি দিলে যদি তার কফ ওঠে, তাহলে কফে যে স্বাদ, ব্লাডের যে স্বাদটা, ঠিক অনুরূপ ভাবে মুখে ব্লাডের স্বাদ অনুভূত হবে এবং সেটি কফ কালো রক্ত মিশ্রিত যদি থাকে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে ইলাপস কর্ডকে চিন্তা করতে পারেন। আমরা যদি দেখি প্রবল কাশি, প্রচন্ড কাশি, এই কাশি থেকে ফুসফুস হতে একটা যে ডিসচার্জ ক্লেশা নির্গত হচ্ছে সেটা কালো বর্ণের। এছাড়াও যদি আমরা নিউমোনিয়াতে আক্রান্ত হতে দেখি,
প্রতিবার যদি সে কাশি দেয় তাহলে মনে হচ্ছে তার বুকটা ছিঁড়ে যাবে, এমন অনুভূত হলে, এমন ব্যথা থাকলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। এছাড়াও রোগীর যদি দেখি যে এই বুকের যন্ত্রণাটা ডান পাশে ঠান্ডাজনিত কারণে সকালবেলা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সহজে উঠতে পারে না, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। এবং খুব সহজেই যদি রোগী ঠান্ডা আক্রান্ত হয় তাহলে আপনি সেখানে ইলাপসকরকে চিন্তা করতে পারেন। ঠান্ডা জনিত পরবর্তীতে যদি তার নাক দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়, দুর্গন্ধযুক্ত স্রাব, যেটা হলুদ বর্ণের হতে পারে, সবুজ বর্ণের হতে পারে, মিশ্রিত হতে পারে, তবে কালো বর্ণের হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। যদি দেখেন তার নাক বন্ধ হয়ে গেছে এবং নাকের শেষ ভাগে তার ব্যথা, তাহলে সেখানে আপনি কিন্তু ইলাপসকরকে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি আমরা দেখি, বিশেষ করে রোগীদের, যে কোনো রোগীর বগলের যে গ্ল্যান্ড গুলো আছে, গ্ল্যান্ডটা খুব সহজে আক্রান্ত হয় এবং খুব সহজে পেকে যায়, তাহলে সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। যদি রোগীদের দেখি যে আঙুলের অগ্রভাগের যে স্কিনটা আছে সেটা যদি উঠে যায়, আমরা রাস্টক্সে দেখেছি, সালফারে দেখেছি, গ্রাফে দেখেছি, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। যদি রোগীরা দেখেন সে শুধু দোল খাইতে ভালোবাসে, সিনার মতো কোলে থাকতে, বোরাক্সের মতো কোলে থাকতে, এন্টিটার্ডের মতো কোলে থাকতে, হ্যাঁ, কিন্তু দেখা গেল সে দোল খাইতে পছন্দ করে, দোলনায় দোল খাইতে পছন্দ করে, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। এবং আমরা যদি রোগীর মধ্যে রাত্রিকালীন কানে কম শোনার প্রবণতা খুঁজে পাই, গ্রাফাইটিস, কান দিয়ে দেখে প্রচন্ড পরিমাণে তীক্ষ্ণতা এদের থাকে কান দিয়ে শোনার, তাহলে আর সেখানে আপনি গ্রাফকে যেমন চিন্তা করছেন ঠিক অনুরূপ ভাবে যদি রাত্রিকালে কানে কম শোনে, শুধুমাত্র রাত্রিকালে কানে কম শোনে, এতদিন রাত কানা শুনেছি, সে চোখে দেখে না, আর আজকে আমরা বধিরতা শুনলাম, সে শুধুমাত্র রাত্রে বধির, দিনের বেলায় সে ভালো থাকে, শুধুমাত্র রাত্রে কানে কম শোনে, সে সাথে রাত্রিকালে সে খটখট 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 আওয়াজ শুনতে পায় বা কোনো কিছুর গর্জন যদি সে শুনতে পায়, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। এবং যদি সেই সাথে কানে অসহ্য চুলকানি যদি উপলব্ধি হয়, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। এছাড়াও যদি আমরা দৃষ্টিশক্তির ক্ষীণতা, দৃষ্টিশক্তি এত বেশি কম, বিশেষ করে রাত্রিকালে, যেখানে সে রাত্রিকালে কোনটা মানে আলো বা অন্ধকার সে বুঝতে পারে না, কুয়াশাচ্ছন্ন। শীতকালে আমরা যারা বাইক চালাই, হেলমেটের সামনে কি দারুণ কুয়াশা, যারা গাড়িতে ওঠেন হেলমেটের গাড়ির ক্লাসে কি দারুণ কুয়াশা, যারা চশমা পরে বাইরে যান কি দারুণ কুয়াশাচ্ছন্ন, সামনের অংশটা দেখতে পারে না, ঝাপসা দেখেন। ঠিক অনুরূপ ভাবে যদি রাত্রিকালীন তাদের দৃষ্টিশক্তির ক্ষীণতা চলে আসে, আলো বা অন্ধকারকে সে ঝাপসা দেখে, কুয়াশাচ্ছন্ন দেখে, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। যদি রোগীর মধ্যে শীতকালে ডান হাঁটুতে বরফের মতো ঠান্ডা অনুভূত হয়, ডান হাঁটুতে বরফের মতো ঠান্ডা অনুভূত হয়, এবং যদি উত্তাপ অবস্থায় খুব পিপাসা থাকে এবং বেলেডোনার মতো যদি মুখ এবং কান লাল হয়ে ওঠে, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। সে সাথে যদি পালপিটেশন, বুকের ধড়ফড় আপনি লক্ষ্য করেন, তাহলে সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। বুকে ধড়ফড়ের সাথে কিন্তু হাত কাঁপবে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ইলাপসকরকে চিন্তা করতে পারেন। এই পালপিটেশনে কিন্তু অনেকগুলো মেডিসিন আছে, গ্লাইকোফাস ভার্জিনিকাম আছে, স্ট্রোফেনেথাস আছে, ক্যালোডিয়াম আছে, স্পাইজেলিয়া আছে, অরামমেট আছে, ক্যানাবিস ইন্ডিকা আছে, ল্যাকেসিস আছে, কুফিয়া আছে, অ্যাকোনাইট আছে, ক্রিটিকাস অক্সালিট আছে, কনভেলুরিয়া মেজুস আছে,
ম্যাগমিওর আছে, একোনাইট আছে, কস্টিকাম আছে, কার্বোভেজ আছে, সিপিয়া আছে, আর্সেনিক আছে, চায়না আছে, আর্জেন্টাম নাইট্রিকাম আছে, ক্যালিমা লেটিফোলিয়া আছে, আইভরিস আছে, ক্যাকটাস আছে, ন্যাট্রামিওর আছে, অনেকগুলো মেডিসিন আছে পালপিটেশনে। তাহলে যদি আমরা দেখি বুক ধড়ফড় করছে, সেই সাথে তার হাতটা কাঁপছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। এই পালপিটেশনে যদি বিট ড্রপ দেয়, তাহলে সেখানে রেনানকুলাস, সিমিসিফুগা, এডিনোসভার্স, মার্কভাইভাস, ডিজিটালিস, নেট্রামফস কে আপনি ব্যবহার করতে পারেন যদি বিট ড্রপ দেয়। এছাড়া আমরা হার্টের টনিক হিসেবে জানি ক্রিটিকাস অক্সালিট। আমরা হার্টের ডিজিজ মানে ডিজিটালিস, কিন্তু ডিজিটালিস কন্টিনিউ ব্যবহার করাটাও কিন্তু বিপজ্জনক, যেখানে অনেক বেশি লাইকোফস ভার্জিনিকাম কিন্তু ব্যবহার করা, যদি এটা আমার প্র্যাকটিক্যালে দেখা হয়নি, গুরুত্ব দিয়েও আমি বলছি না, তবে আমি পড়েছিলাম যে ডিজিটালিস দীর্ঘমেয়াদী ব্যবহার করলে তার ক্ষতি হতে পারে, যেমনটা আমরা থোজা, যেমনটা আমরা সালফার, যেমনটা আমরা লাইকোফোডিয়াম, যেমনটা আমরা ক্যালকুরিয়া কার্ভ দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারি না। ঠিক অনুরূপ ভাবে আমরা কি ভুলে গেলাম ডিজিটালিসকেও ঠিক কন্টিনিউ এইভাবে ব্যবহার করতে পারি না। সেখানে লাইকোফাস ভার্জিনিকাম কিন্তু একটা ভালো মেডিসিন সেম সিমটম থাকার কারণে। তাহলে আমরা ডিজিটালিজে কি দেখেছিলাম? ডিজিটালিজে দেখেছিলাম তার হৃৎপিণ্ডের দুর্বলতা, সামান্য নড়াচড়া করলে মনে হচ্ছে এই বুঝি বন্ধ হয়ে গেল, যেমনটা আমরা এপোসাইলামে দেখেছি যে ব্লাড সার্কুলেশন কখনো ফাস্ট কখনো স্লো, যখন স্লো হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি আমার দমটা বন্ধ হয়ে গেল। রেনানকুলাসে দেখেছি এই বুঝি আমার দমটা বন্ধ হয়ে গেল। ল্যাকেসিসে দেখেছি এই বুঝি আমার দমটা বন্ধ হয়ে গেল। তাহলে ডিজিটালিজে দেখেছি যে তার মনে হয় দমটা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, দুর্বল, লাইক জেলসিমিয়াম, বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, বিশেষ করে সে যদি শারীরিক কিংবা মানসিক পরিশ্রম করে, তারপরে তার অ্যাগ্রাভেশন হচ্ছে, এই বুঝি দমটা বন্ধ হয়ে গেল। সেখানে আপনি ব্যবহার করতে পারেন। আমরা যদি দেখি বাম পাশে শুইলে তার অ্যাগ্রাভেশন হচ্ছে, স্পাইজেলিয়া ব্যবহার করতে পারেন, এবং স্ক্রুফোলা ধাতুগ্রস্ত ব্যক্তি স্পাইজেলিয়া, তাহলে সেখানে আপনি স্পাইজেলিয়াকে ব্যবহার করতে পারেন। ল্যাকেসিস দেখুন বাম পাশে সেন্সেশন, সুই ফোটানোর মতো ব্যথা করছে, সে বারবার ইগনেশিয়াতে যেমন ঠিক অনুরূপ ভাবে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারে ল্যাকেসিস, কারণ হলো সে নিঃশ্বাস নিয়ে মন ভরে, বুক ভরে সে নিঃশ্বাস নিতে পারছে না, তাই সে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে একটু মাত্র নিজেকে ক্লিয়ার করার জন্য। সেখানে আপনি ল্যাকেসিসকে চিন্তা করতে পারেন। অ্যাসিডিটি জনিত কারণে যদি বুক ধড়ফড় হয়, তাহলে সেখানে কার্বোভেজকে চিন্তা করতে পারেন, ফুলে যাচ্ছে পেটটা, নাক্সকে চিন্তা করতে পারেন, লাইকোফোডিয়ামকে চিন্তা করতে পারেন। আর হার্টের টনিক বলতে তো আমরা ক্রিটিকাস অক্সালিটকে চিন্তা করি। তো যাই হোক, অনেকগুলো মেডিসিন আছে, কম্পেয়ার করতে গেলে আসলে মূল আলোচনা থেকে আমরা সরে যাচ্ছি। সেই সাথে আমরা যদি দেখি রাত্রিকালীন শ্বাসকষ্ট, ভীষণ শ্বাসকষ্ট, তাহলে আমরা দেখেছি রাত্রিকালে অর্থাৎ শুয়ে থাকলে অ্যাগ্রাভেশন হয় ইন্টিফ্রাডে, লেকেসিসে, লাইকোফোডিয়ামে, অনেকগুলো মেডিসিনে দেখেছি। আর্সেনিক অ্যালবে শেষ রাত্রির দিকে যেন তার অ্যাগ্রাভেশন হচ্ছে, তাহলে সেখানে আমরা যদি রাত্রিকালীন বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সে যদি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে মরা মানুষের স্বপ্ন দেখে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ইলাপসকরকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি আমরা দেখি পাতলা পায়খানা মল, পাতলা মল যেটা কালো বর্ণের দুর্গন্ধযুক্ত, মাকসলের মতো পেটে মুচড়ানি ব্যথা, মাকসলের মতো পেটে মুচড়ানি ব্যথা, এবং সেই সাথে যদি দেখেন রোগী ভীষণ দুর্বল, আমরা কার্বোভেজে দেখেছি, চায়নাতে দেখেছি দুর্বলতা, যদি ভীষণ দুর্বল খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? ইলাপসকরকে, কালো বর্ণের মল, মুচড়ানি ব্যথা,
এছাড়া আমরা আর্সেনিককে দেখতে পাই, পালসিটিলা আছে, ফটোফাইলাম আছে, অ্যালোসক্রিটিনা আছে, ওলিয়েন্ডার আছে, সালফার আছে, নেপটাম সালফ আছে, ক্যালকুরিয়া কার্ভ আছে, মার্সল আছে, ম্যাককার্ভ আছে, প্রোটনটিক আছে, অনেকগুলো মেডিসিন আছে পাতলা মলে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? কালো বর্ণের থাকলে ইলাপস কর্কে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি খোঁচা মারা ব্যথা শুধুমাত্র নখের নিচে, তাহলে সেখানেও কিন্তু আমরা ইলাপস কর্কে চিন্তা করতে পারি। খোঁচা মারা মতো ব্যথা শুধুমাত্র নখের নিচে, অন্য কোথাও নয়, সেখানে কিন্তু আপনি ইলাপস কর্কে চিন্তা করতে পারেন। তো এছাড়াও যদি আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের দিকে দৃষ্টিপাত দিই, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমি একটু আলোচনা করে দিয়ে যাই, সেখানে আমরা ইলাপস কর্কে চিন্তা করতে পারি। যেমনটা আমাদের যদি দেখি ফুসফুস জনিত রোগ লক্ষণ, তাহলে যদি ডান ফুসফুস আক্রান্ত হয়, যেটা পেইন্ট স্পেশালি সকালের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যখন সে উঠে বসতেই পারে না, দাঁড়াতেই পারে না, এবং সেই সময় যদি সে ঠান্ডা পানি খায়, সেই সময় যদি সে পানি খায়, তরল খাবার খায়, তাহলে সেটা ঠান্ডা অনুভূত হয়। আমরা শুরুতে বলেছিলাম, আলোচনায় বলেছিলাম, বরফের ন্যায় ঠান্ডা অনুভূত হয় সেই কফটা, এবং সেই সাথে কাশি বৃদ্ধি। ঠান্ডা পানি খেলে কস্টিকামের কাশি কমে যায়, কাশির বৃদ্ধি, এবং যদি কফ ওঠে তাহলে সেখানে কফের রংটা যদি কালো বর্ণের হয়, তাহলে সেখানে আপনারা ইলাপস কর্কে চিন্তা করতে পারেন। যদি যক্ষা কাশি দেখেন, যেখানে ড্রাই কফ, শুকনো কাশি, ভীষণ শুকনো কাশি, রিমেক্সে আছে, কুনিয়ামে আছে, কস্টিকামে আছে, ব্রায়োনিয়াতে আছে, আরো অনেকগুলো মেডিসিনে আছে, আর্সেনিকে আছে, অনেকগুলো মেডিসিনে আছে। তো আমরা যদি দেখি যে যক্ষা কাশিতে, শুকনো কাশি, কাশির পরে যে রক্তটা উঠছে, সরি শ্লেষ্মা বা কফ উঠছে, সেটা কি বর্ণের? রক্তবর্ণের নয়, কালো বর্ণের। এবং আমরা আলোচনায় বলেছিলাম যে কফটা কি ধরনের হয়? কালো বর্ণের। এবং সে সাথে বলেছিলাম যে তার জিহ্বায় বা মুখে রক্তের যে গন্ধটা আছে, স্বাদটা আছে, তার কফে রক্তের স্বাদ অনুভূত হয়। লক্ষণটা যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানে ইলাপস কর্কে চিন্তা করতে পারেন। সেই সাথে আমরা কি বললাম? ডান দিকে ফুসফুস আক্রান্ত হয়, ডান দিকের ফুসফুস ভারী অনুভূত হয়। সে সাথে আর কি বলেছিলাম? মনে হচ্ছে এতটা ভারী অনুভূত হয়, মনে হচ্ছে কেউ যেন বুকে পাথর চাপা দিয়ে রেখেছে। এবং সে যদি কোনো তরল জিনিস খায়, তরল পানি বলেন বা যাই বলেন না, কোন তরল দ্রব্য যদি সে খেয়ে থাকে, তাহলে তার ঠান্ডা অনুভূত হয়, লাইক বরফের ন্যায় ঠান্ডা। সে ডান কাতে শুইতে পারে না, ডান কাতে হাত দিতে পারে না, স্পর্শকাতরতা, হিপারসালফের মতো স্পর্শকাতর, এবং বুক ধড়ফড় করে, হাতটা কাঁপে। বুক ধড়ফড়ের সাথে কি পালপিটেশনের সাথে তার হাতটা কাঁপে। লক্ষণটা থাকলে আমি কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ইলাপস কর্কে চিন্তা করতে পারি। তাছাড়া এমনি কাশিতে, আমরা নিউমোনিয়া কাশি বা অন্যান্য কাশিতে আমরা অনেকগুলো মেডিসিন আছে, স্পঞ্জিয়া, হিপারসালফ, অ্যাকোনাইট, ফসফরাস, কার্বোভেস, ব্রায়োনিয়া, পোনিয়াম, রিউমেক্স, ড্রসেরা, বেলেডোনা, অ্যাসিড কার্বলিক, পার্টোসিন, কুপ্রামেট, স্টিকটা, অনেকগুলো মেডিসিন আছে, আমরা চিন্তা করতে পারি জাস্ট লক্ষণ সাদৃশ্যে। আমরা যদি দুর্গন্ধযুক্ত দীর্ঘদিনের নাকের স্রাবে, দীর্ঘদিনের প্রচন্ড দুর্গন্ধযুক্ত এবং নাকের স্রাব জমা পড়ে আছে, রোগী নাক পরিষ্কার করতে চাইছে, ঠিক তখনই নাক দিয়ে যদি রক্তস্রাব আসে, সেটা কালো বর্ণের যদি হয়, খুব বেশি রক্তস্রাব যদি হয়, লাইক স্রোতের মতো, এবং এই রোগীদের ঘ্রাণ শক্তি যদি কমে যায়, আমি জানি না, এই ঘ্রাণ শক্তি নিয়ে একটা কথা বলি আপনাদের।
মনে পড়ে গেল আমার কাছে একটা রুগীর রিসেন্ট এসেছে। আমি তাকে 3 সপ্তাহ পর আসতে বলেছিলাম, গত পরশুদিন এসেছিল। সে সবকিছু নাকে ব্যাড স্মেল পায়, সবকিছুতেই নাকে ব্যাড স্মেল পায়। টোটালিটি অফ সিমটম সে মার্কসলের পেশেন্ট ছিল, কিন্তু আমি তাকে মার্কসল 30 দিয়েছিলাম। সে এসে বলল যে আমি এখন আর কোনো কিছুতে গন্ধ পাই না। যদি এই জায়গাটা আমার জাস্ট একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো রেফারেন্স আমি দিতে পারবো না, একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি টোটালিটি অফ সিমটমে তাকে মার্কসল পেয়েছিলাম। আমাকে স্পষ্ট মনে হচ্ছিল রুগীটা মার্কসলের। তার কথা বলার ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাগ্রাভেশন, তার জিহ্বা, তার দাঁতের গঠন, তার মেন্টালিটি। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা দেখি যে তার নাকটা পরিষ্কার করতে চাচ্ছে, ঘ্রাণ শক্তি নেই, জ্ঞান ইন্দ্রিয়র একটা ইন্দ্রিয় নাক, সেই ইন্দ্রিয়টা এখন অকেজ, ঘ্রাণ শক্তি নেই, এবং সে নাকটা পরিষ্কার করতে গেলে তার রক্তস্রাব আসছে, সেটা কালো বর্ণের, খুব সহজে ঠান্ডা লাগে, খুব সহজে নাকে সর্দি জমে, খুব সহজে সেটা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে সেখানে আপনি ইলাপস কর্কে চিন্তা করতে পারেন। যদি কানের ক্ষেত্রে দেখেন, তাহলে কানে যে ময়লা জন্ম নেই, কানে যদি কোনো ডিসচার্জ বের হয়, কানে ময়লা জমাজনিত কারণে যদি সে ভালো শুনতে না পায়, রাত্রিকালীন যদি বধিরতা আসে, বিচ্ছিরি বাজে শব্দ যদি সে শুনতে পায়, তাহলে সেখানে আপনি কিন্তু ইলাপস কর্কে চিন্তা করতে পারেন। যদি দৃষ্টিশক্তির দুর্বলতা হয়, রাত্রিকালীন সে তার সামনে কুয়াশাচ্ছন্ন, আলো কিংবা আধার, কোনো সমস্যা নাই, সবকিছুতেই কুয়াশাচ্ছন্ন, দৃষ্টিশক্তির দুর্বলতা, তাহলে সেখানে আপনি ইলাপস কর্কে চিন্তা করতে পারেন। যদি দেখেন রাত 8টার পরেই তার পর্যায় ক্রমে শীত এবং গরম, ঠান্ডা এবং উত্তাপ অনুভূত হয়ে যদি জ্বর আসে, সেই জ্বরে যদি কাঁপতে থাকে রুগী, এবং তার ডান হাঁটু যদি বরফের ন্যায় ঠান্ডা অনুভূত হয়, তাহলে সেখানে আপনি ইলাপস কর্কে চিন্তা করতে পারেন। তো যাই হোক, আমরা তাহলে ইলাপস কর্ক আসলে খুব বেশি বড় মেডিসিন নয়। তাহলে ইলাপস কর্কে মোটামুটি জানলাম যে সব ডিসচার্জ কালো বর্ণের, দুর্গন্ধযুক্ত, শুধুমাত্র প্রস্রাবটা লাল বর্ণে, কালো বর্ণের হয় না, এবং এই রোগীর ডান পাশে আক্রান্ত হয়, ডান পাশে চাপতে পারে না, ডান ফুসফুসে আক্রান্ত হলে সকালবেলা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কফ উঠলে সেটা কাশি হলে, এবং কফ উঠলে সেটা দুর্গন্ধযুক্ত হয়, যার স্বাদ রক্তের মতো স্বাদ। লক্ষণটা যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? ইলাপস কর্কে। তাহলে ইলাপস কর্কে দেখলাম রাত্রে পরিশ্রম করলে, সকালে বিছানার গরমে, ঠান্ডা দ্রব্য খাইলে, ঝড়ের সময়, বৃষ্টির সময় বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর বিশ্রামে বা সঞ্চালিত হলে আর্সেনিক অ্যালবেট, রিমাটিজম, স্লো মোশনে যদি সে হাঁটতে থাকে, তাহলে সে ভালো ফিল করে, বেটার ফিল করে। রাস্ট্রক্সে কিন্তু আছে, উঠে হাঁটতে পারে না, কিন্তু আস্তে আস্তে হাঁটলে সে ভালো ফিল করে। কিন্তু রাস্ট্রক্সে খুব বেশি এনজাইটি আছে ফিজিক্যাল, কিন্তু আর্সেনিক অ্যালবেট স্লো গতিতে যদি সে সঞ্চালিত করে, তাহলে তার তার রিমাটিজম ভালো অনুভূত হয়। এমিলেশনে আমরা যদি খুঁজি, ঠিক অনুরূপ ভাবে যদি ইলাপস করে রোগী সঞ্চালিত হয়, তাহলে সে ভালো থাকে। তো যাই হোক, এই আমাদের ইলাপস কর। ধন্যবাদ সবাইকে যারা মূল্যবান সময় নষ্ট করে আজকের ইলাপস কর নিয়ে আলোচনা শুনলে। জি, আমাদের নিশাত ম্যাম। নিশাত ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন, বা সিদ্দিক